নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। এক ভয়ঙ্কর চাপ, যে চাপের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসাররা, সেই বিএলওরা যারা আমাদের গণতন্ত্রের ভিত্তি তৈরি করেন। এই মুহূর্তে রাজ্যে একটি শব্দ আতঙ্ক ছড়াচ্ছে, সেই শব্দের নাম নাকি SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছেন অত্যন্ত গুরুতর। এই SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ইতিমধ্যেই 28 জনের মৃত্যু হয়েছে। তিনি বলছেন এই চাপ আম জনতা এবং ভোটকর্মীদের ওপর একেবারে অমানবিক। এই মর্মে তিনি একটি চিঠিও লিখেছেন। গত দুদিনে এই চিঠি জনসমক্ষে এসেছে, আপনারা সবাই নিশ্চয়ই এই চিঠির বয়ান জানেন। তবে আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ সেই 28টি জীবন। প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু কি শুধুই কাজের চাপে কিংবা SIR আতঙ্কে, নাকি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক প্রভু, যেটা আমরা ইংরেজিতে বলি পলিটিক্যাল মাস্টার্স, সেই রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য তড়িঘড়ি এই কাজ করানো হচ্ছে? মুখ্যমন্ত্রী তো সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। তিনি অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিত করার জন্য অনুরোধ করিয়েছেন। কিন্তু এর ঠিক উল্টো দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য আরও বিস্ফোরক। অমিত শাহর বক্তব্য, অমিত শাহ বলছেন এই SIR হলো ভোটার তালিকার শুদ্ধিকরণ, আর যারা এই কাজের বিরোধিতা করছে তারা নাকি চাইছে অনুপ্রবেশকারীদের কিংবা ইনফিল্ট্রেটার্সদের বা ঘুষপেটিয়াদের নাম যেন ভোটার তালিকায় থেকে যায়। অনুপ্রবেশকারী কেন হঠাৎ এই প্রসঙ্গ দেখাবো, কিন্তু তার আগে অমিত শাহ কি বলেছেন গতকালকে। এই বক্তব্য অমিত শাহর শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। দেখুন। प्रभावित करे मित्रों, SIR देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता SIR की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। प्रभावित करे मित्रों, SIR देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता। বাবু, অমিত শাহ বলছেন এই SIR হলো ভোটার তালিকার শুদ্ধিকরণ। তারাই এর বিরোধিতা করছে যারা অনুপ্রবেশকারী কিংবা ঘুষপেটিয়াদের ভোটার তালিকায় রাখতে চান। আমাদের প্রশ্ন, হঠাৎ এই প্রসঙ্গ কেন আসছে? এই রাজনৈতিক চাপার উত্তরের মাঝে চাপা পড়ে যাচ্ছে সেই সব সরকারি কর্মীদের কান্না যারা মাঠে নেমে এই কাজ করছেন। ম্যাল ব্লকের শান্তিমুনি ওরাও একজন আঙ্গনওয়াড়ির কর্মী ছিলেন। মেমারির নমিতা হাঁসদা ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। চাপড়ার রিঙ্কু তরফদার পার্শ্ব শিক্ষক ছিলেন। এদের তিনজনের মধ্যে একটা কমন সূত্র কি জানেন? এরা প্রত্যেকেই কোট আনকোট অসহনীয় চাপে প্রাণ হারিয়েছেন বলেই অভিযোগ। এই তিনজনেই BLO ছিলেন এবং কোট আনকোট বলছি অসহনীয় চাপে প্রাণ হারিয়েছেন বলেই অভিযোগ। আর এই অভিযোগ অন্য কেউ করছে না, এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি সরাসরি আজ রিঙ্কু দেবীর মৃত্যুর পর এই অভিযোগ করেছেন। দেখুন। এরকম ধরনের মৃত্যু কালের জীবনে কোনোদিন মানুষের ঘরে যেন না আসে। জোরপূর্বক তাকে অন্যায় কাজ করতে বাধ্য করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তার মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে জীবনের কালিমালি পৌঁছার আর কিছু নয়। এটা ঠিকই যে আজকে নির্বাচন কমিশন তো নিজে
ইয়ে জোর করে তো আর এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয় না, তাকে করানো হচ্ছে বলে তার করছে। তার মানে সারা ভারতবর্ষেই এই নির্বাচন কমিশন অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবে আগামী দিনে, এবং তার জন্যে আমাদের এই পশ্চিমবাংলায় সব থেকে বেশি এর ফল আজকে তারা বুঝিয়ে দিল যে এরকম ধরনের আমরা জোর করে মেরে ফেলতে পারি। আগামী দিনে মানুষ বুঝবে যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলা মানুষ কতটা এর প্রতিবাদ করতে জানে। শাসক দলের অনেকেই অভিযোগ করছেন যে রিঙ্কু তরফদার নাকি সুইসাইড নোটে সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করে গিয়েছেন। কমিশনের ওপর এই গুরুতর অভিযোগ ওঠার পরেও কেন কাজ বন্ধ হচ্ছে না? আমরা কি আরও মৃত্যুর সাক্ষী হতে চলেছি? এই প্রশ্ন রাজ্যের শাসক দলের একাধিক মানুষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আগে সম্পূর্ণ হতো 3 বছর সময়, অথচ এখন ঠিক বিধানসভা নির্বাচনের আগে মাত্র 2 মাস, সেই মাত্র 2 মাসে তা শেষ করাতে চাপ দেওয়া হচ্ছে। 2 মাসে তা শেষ করতে চাপিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে এটা একটি হঠকারী সিদ্ধান্ত এবং প্রক্রিয়াটির পরিকল্পনাহীন একটি প্রক্রিয়া, আনপ্ল্যান্ড এবং বিপজ্জনক, সঙ্গে ডেঞ্জারাসও। সরাসরি নির্বাচন কমিশনকে বলছেন বিবেক দিয়ে কাজ করো, অ্যাক্ট উইথ ইয়োর কনসিয়েন্স, এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যা হচ্ছে চটজলদিতে হচ্ছে, আরও সময় দরকার। দেখুন, আমি পরিষ্কার বলবো এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ কমিশন নাকি দ্রুত ডেডলাইন এগিয়ে এনে বিএলওদের অতিরিক্ত যাচাইয়ের জন্য এক্সেসিভ ফিল্ড ভেরিফিকেশনে চাপ দিচ্ছেন। অর্থাৎ তারা একদিকে তাদের নির্ধারিত কাজ, সরকারি কাজ যার জন্য তারা মাইনে পায় সেটাও করছেন, আবার এক্সেসিভ ফিল্ড ভেরিফিকেশনের জন্য ভারতীয় জনতা পার্টি নাকি তাদের উপর চাপ সৃষ্টি করছে। শুধু মন্তব্য নয় কিংবা মৃত্যু নয়, অসুস্থতার খবরও এসছে। বেহালার 121 নম্বর ওয়ার্ডে এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে দেবশ্রী চক্রবর্তী নামে এক বিএলও বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার মা অভিযোগ করছেন যে কম সময়ে বড় এলাকায় কাজ করতে হচ্ছে। কোন্নগরে অসুস্থ হওয়া তপতি বিশ্বাসের নামে এক বিএলও, তার পরিবারের হাতেও মুখ্যমন্ত্রী 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। দেবশ্রী চৌধুরী তো বটেই, দেবশ্রী চৌধুরী তিনি অসুস্থ হয়েছেন। কিন্তু বিরোধীরা তারা কি বলছেন? বিরোধীরা বলছে কিংবা বিরোধী দলগুলি বলছে এই অভিযোগ তুলে সরকার আসলে মাঠ পর্যায়ের কর্মীদের কিংবা ফিল্ড লেভেল ওয়ার্কারদের প্রশাসনিক সহায়তার অভাবের দায় এড়াতে চাইছে। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ডিফ্লেক্টিং রেসপন্সিবিলিটি ফর পুয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন তার চিঠি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। মুখ্যমন্ত্রীর পাল্টা ইলেকশন কমিশনকে যে চিঠি গতকাল শুভেন্দু অধিকারী দিয়েছেন তাতে তিনি বলছেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত চিঠি মুখ্যমন্ত্রী, এবং তিনি অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন। তাহলে কি প্রশাসন সত্যি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না? কোনটা ঠিক? মাঠের কথায় আসি চলুন। এসআইআর এর ফলে শুধু কর্মীরাই নয়, সাধারণ ভোটাররাও চরম
শুভেন্দু অধিকারী এক কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন, সাধারণ ভোটাররা চরম বিভ্রান্তিতে। খোদ কলকাতা শহরের বাসিন্দারাও বুঝতে পারছেন না এই এনিউমেরেশন ফর্মগুলো কিভাবে পূরণ করবে। একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাকেও কিন্তু একই সমস্যার কথা স্বীকার করতে দেখা গিয়েছে। যেমন ধরুন, প্রথম, ফর্মে আত্মীয়ের নাম লেখার জায়গায় সমস্যা। যদি তার নিজের নাম 2002 সালের তালিকায় না থাকে, তাহলে কাকে আত্মীয় হিসেবে উল্লেখ করা হবে সেই নিয়ে অস্পষ্টতা রয়েছে। কার নাম দেওয়া হবে? 2, ছবির সাইজ বা আকার নিয়ে দুশ্চিন্তা। পাসপোর্ট সাইজের ছবির বক্সে আটকাচ্ছে না। ছবির যে বাক্স দেওয়া হয়েছে ফর্মে, তাতে পাসপোর্ট সাইজের ছবি আটছে না। আর নাগরিকরা নিশ্চিত নন তা গৃহীত হবে কিনা। অর্থাৎ ছবি যদি বাক্সর থেকে বড় হয়ে যায়, সেই ফর্ম আদৌ কি অ্যাকসেপ্ট হবে? এর FAQ কিংবা এর হেল্পলাইনের জন্য কেউ নেই। একজন বিএলওকে ফোন করবেন, কতবার ফোন করবেন? একটা গোটা ব্লকের সবার দায়িত্ব তার উপর। তিনিই বা সারাদিনে কটা ফোন ধরবেন? সরকারি চাকরিটা করে কতই বা হাতে সময় থাকছে? অতিরিক্ত চাপ নয় কি? এই বিভ্রান্তির ফলে কি হচ্ছে জানেন? কসবা, যোধপুর পার্কের মতো এলাকায় অনেকে ভুল করে হোয়াইটনার বা কারেকশন ফ্লুইড ব্যবহার করছেন। হোয়াইটনার কিংবা কারেকশন ফ্লুইড ব্যবহার করলে আবার ভয়। ব্যবহার করার পর তারা ভয়ে কাঁপছেন। এই ভুল ফর্মে তাদের নাম ভোটার তালিকা থেকে যদি বাতিল হয়ে যায়, তাহলে ভুল করেছি, হোয়াইটনার দিয়েছি, নামটা কাটা যাবে না তো? বিএলওরা বলছেন তারা শুধু পরামর্শ দিচ্ছেন, কিন্তু পরিবারের সবার ফর্ম নিজেরা পূরণ করে দিতে পারছেন না। অনেকে ফর্ম ফটোকপি করে তারপর পূরণ করছেন, তারপর বিএলওদের দেখাচ্ছেন সঠিক ফর্ম পূরণ করার আগে। মানুষ নাওয়া খাওয়া ছেড়ে, কাজ ছেড়ে এখন এই ফর্মটা কিভাবে ফিল আপ হবে তাই নিয়েই বিভ্রান্তিতে। কেউ কেউ জেরক্সের মেশিনে যাচ্ছেন, জেরক্সের দোকান থেকে ফটোকপি করে আসছেন, প্রথমে পেন্সিল দিয়ে ফিল আপ করছেন, বিএলওকে দেখাচ্ছেন, বিএলও যদি অনুমোদন দেন তাহলে আবার নতুন করে ফিল আপ করছেন। অনেক বিএলও তো নিজেই জানেন না কোথায় কি লিখতে হবে। ধরুন কারো ভোটার আইডি কার্ডে নাম আলাদা, আধার কার্ডে নাম আলাদা, তিনি কি করবেন? বিএলওর জানা নেই, তিনিও বুঝতে পারছেন না। অগত্যা 2002 সালে ভোটার আইডি কার্ডে যা নাম ছিল সেই নামটাই লিখে দিচ্ছেন, তারপর দুশ্চিন্তায় ভুগছেন, আধার কার্ডে তো নাম আলাদা, কি করব? আরও একটি মারাত্মক সমস্যা হলো, কিছু আবাসন কমপ্লেক্সে একাধিক বিএলও যাচ্ছেন এবং তাদের দেওয়া তথ্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। তারা যে তথ্য হাতে করে নিয়ে যাচ্ছে, আবাসনে গিয়ে দেখছেন সেই তথ্যের সঙ্গে কোনো মিলই নেই। এই পরিস্থিতিতে নাগরিকরা কার কথা শুনবে? এটা কি স্পষ্ট প্রশিক্ষণের অভাবের ফল, যার অভিযোগ মুখ্যমন্ত্রী নিজেই করেছেন এর আগে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন প্রপার ট্রেনিং নেই। এমনকি ইলেকশন কমিশনকে দেওয়া সেই চিঠিতে মুখ্যমন্ত্রী নিজেও লিখেছেন যে ট্রেনিং দেওয়া হয়নি, পর্যাপ্ত পরিমাণের ট্রেনিং নেই। এই চরম বিশৃঙ্খলার মধ্যে নজর ঘুরছে এবার দিল্লির দিকে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন SIR বন্ধ হবে না, কারণ তিনি এই প্রক্রিয়াকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন। শাহ বলছেন BSF দেশের সীমান্ত থেকে অনুপ্রবেশ আটকানোর জন্য নিযুক্ত। অনুপ্রবেশ আটকানো কেবল জাতীয় নিরাপত্তার জন্যই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে রক্ষা করার জন্যও জরুরি। শাহের অভিযোগ, কিছু রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, যারা এই প্রক্রিয়াকে দুর্বল করতে চাইছে, তাদের আসল লক্ষ্য অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে রাখা। তিনি বলছেন এই দলগুলি চায় অনুপ্রবেশকারীদের নাম যেন ভোটার তালিকায় থেকে যায়। শাহ SIR-কে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। দেখুন অমিত শাহ কি বলছেন। प्रभावित करे। मित्रों, SIR देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता SIR की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव
देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ, जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। অমিত শাহ বলছেন বিহারের ম্যান্ডেট দেশের জনতার ম্যান্ডেট, ঘুষপেঠিয়া কিংবা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ম্যান্ডেট। এখানে রাজনৈতিক মহল দুটো প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, অমিত শাহ যেটাকে দেশের মানুষের ম্যান্ডেট বলছে সেটা আদতে বিহার একটি রাজ্যের ম্যান্ডেট, এবং বিহারে কি তাহলে নীতিশ কুমারের 10,000 টাকা মহিলাদের হাতে তুলে দেওয়া, দারুবন্দি কিংবা মহিলা ভোটার কিচ্ছু কাজ করেনি? কিংবা এনডিএর নীতিশ কুমারের সঙ্গে জোট, মানে নীতিশ কুমারের এনডিএতে থাকা বিজেপির জোট কিচ্ছু কাজ করেনি? মুসলমান ভোটও তো পড়েছে সেদিকেই। আর দ্বিতীয়, ঘুষপেটিয়া কারা? তার মানে বিহারেও ঘুষপেটিয়া ছিল। তাহলে অমিত শাহ তো কোথাও নিজেই নিজেকে ক্রিটিসাইজ করছেন, যেমন গতকাল বলেছিলেন কুণাল ঘোষ। কারণ অনুপ্রবেশ হয় সীমানা থেকে, আর সীমানায় আছে বিএসএফ, আর সেই বিএসএফ সরাসরি রিপোর্ট করে অমিত শাহকে। তাহলে তিনি কি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ? এই অভিযোগ আমার নয়, কুণাল ঘোষের, রাজ্যের শাসক দলের এবং দেশের একাধিক দলের। এবং তৃতীয় প্রশ্ন যেটা রাজনৈতিক মহল করছে, তাহলে এসআইআর কি সত্যি শুদ্ধিকরণ নাকি বিজেপির ভোটে জেতার মেশিন? অমিত শাহ যদি বলেন এসআইআর এর জন্যই ভোটে জিতেছি, তাহলে তো এটা স্পষ্ট এসআইআর করে বিজেপি ক্ষমতা দখল করার চেষ্টা করছে। প্রশ্নগুলো উঠছে। অমিত শাহর দৃঢ়তার সঙ্গে এই ঘোষণা আরো একাধিক প্রশ্ন তুলছে। কি কি প্রশ্ন দেখাবো? প্রশ্ন করছিলাম অমিত শাহর এই বক্তব্যের ঠিক কি কি রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ হয় তা নিয়ে। অমিত শাহ যদি বলেন বিহারের নির্বাচন তিনি এসআইআর এর জন্য জিতেছেন, তাহলে কি বিজেপি সমস্ত রাজ্যে এসআইআর করে ভোটে জিতবে? এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথা আমাদের নয়, প্রতিটি রাজনৈতিক বিশ্লেষকদের। এবং এই কথা তো কোথাও মিলে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা, কিংবা তৃণমূল কংগ্রেসের একাধিক কথার সঙ্গে। এই কথাই আবার মিলে যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে। এই কথা বিরোধী দলের প্রতিটি সুপ্রিমো, প্রতিটি নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে। এবং অমিত শাহ বলছেন বিহারের ম্যান্ডেট নাকি দেশের ম্যান্ডেট? বিহারের ম্যান্ডেট তো বিহারের ম্যান্ডেট। বিহার কবে ভারতের স্পোক্সপারসন হয়ে গেল? কিংবা বিহারের সমষ্টিগত মানুষ নিশ্চয়ই নর্থ থেকে সাউথ এবং ইস্ট থেকে ওয়েস্টের সমস্ত মানুষের কথা নয়। অমিত শাহ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন আমরা এই দেশ থেকে এক এক করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে বিতাড়িত করব। এটা মোদী সরকারের প্রতিজ্ঞা। প্রশ্ন হলো, এই অনুপ্রবেশকারী ইস্যু টেনে এনে কি শাহ পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে সরাসরি 2026 সালের ভোট রাজনীতি শুরু করলেন? অর্থাৎ এটা কি বেসিক্যালি ভোটের কৌশল, যেখানে জোর করে রীতিমতো অর্ধচন্দ্র দান করে জনগণকে রীতিমতো এসআইআর এর দিকে ঠেলে দিয়ে ভারতীয় জনতা পার্টি নিজের মতো করে ইলেকশন সাজাবার চেষ্টা করছে? অভিযোগ আমাদের নয়, অভিযোগ আম জনতার, অভিযোগ রাজনৈতিক দলের, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ মনে করিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন বা দেশের প্রধানমন্ত্রী কে হবেন এই সিদ্ধান্ত কেবলমাত্র ভারতের নাগরিকদেরই নেওয়ার অধিকার আছে। ঠিক, অনুপ্রবেশকারীরা আমাদের গণতান্ত্রিক সিদ্ধান্তকে প্রভাবিত করার অধিকার রাখে না, ঠিক। কিন্তু এখানেই প্রশ্ন আসে শান্তনু ঠাকুরের। শান্তনু ঠাকুর যখন সিএএ ফর্ম ফিল আপ করে, তখন তো তিনি কোথাও নিজেকে ঘোষণা করতেন তিনি দেশের নাগরিক নন। তাহলে যদি কোনো দেশের নাগরিক ভোট দিতে পারে, ভোটে দাঁড়াতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, তাহলে এই মুহূর্তে দেশে কি একজন এমন মন্ত্রী রয়েছে যিনি দেশের নাগরিকই নন? এবং এই প্রশ্নও আমরা তুলছি না। যেদিন শান্তনু ঠাকুর প্রথম সিএএ ফর্ম ফিল আপ করেছেন, সেদিন এই প্রশ্ন দেশের সংবিধানের সামনে নিজে নিজেই উঠে পড়েছে। অমিত শাহ আরও একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন বিহার বিধানসভা নির্বাচনের রায় ছিল অনুপ্রবেশকারীদের উপস্থিতির বিরুদ্ধে। তাহলে কি শাহ এই বক্তব্যের মাধ্যমে কার্যত বাংলার মানুষকেও একই বার্তা দিতে চাইলেন যে অনুপ্রবেশকারীদের রক্ষা করা দলগুলিকে সমর্থন করা উচিত নয়? প্রশ্ন, তাহলে আসাম যেখানে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়, ত্রিপুরা যেখানে অনুপ্রবেশ এই মুহূর্তে বাংলার থেকে বেশি, যেখানে বিজেপির সরকার চলে, সেখানে কোন দল অনুপ্রবেশকারীদের রক্ষা করছে? এই প্রশ্নও রাজনৈতিক মহল তুলছে। এবং এই সমস্ত প্রশ্নের সঙ্গে একবার মিলিয়ে দেখুন যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়রা করে এসেছেন, রাহুল গান্ধীরা করে এসেছেন, হুবহু মিলে যাচ্ছে। একদিকে যেমন শাহ এই প্রক্রিয়াকে সমর্থন করতে নাগরিকদের অনুরোধ করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া অবিলম্বে সংশোধন না হলে সকলের ক্ষতি বলে
ব্যাখ্যা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ধান চাষের এই ব্যস্ততম সময় এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক। তিনি সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন এসআইআর বাংলায় বন্ধ করার জন্য। এতগুলি মৃত্যুর পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই কোট আনকোট অমানবিক চাপ বন্ধ করতে কি রাজি হবে? এই প্রশ্নই এখন মানুষের সম্মুখীন ঘুরছে। আবার একবার আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন। আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয়, তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে, সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি, ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বলছেন এই প্রক্রিয়া কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ, তখন কেন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না? এখনো পর্যন্ত ইএসআই এর তরফ থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগে কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া আসেনি। তাহলে কি নির্বাচন কমিশন চাপে নীরব? আসুন আরেকবার নদিয়ায় ফিরে যাই। চাপড়ার সেই পার্শ্ব শিক্ষক বিএলও রিঙ্কু তরফদার, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলছেন অতিরিক্ত কাজের চাপে তিনি আত্মঘাতী হন। রিঙ্কু তরফদারের সুইসাইড নোটে নাকি স্পষ্ট উল্লেখ আছে কমিশন জোর করে তার উপর অতিরিক্ত কাজ চাপাচ্ছিল। জাতীয় নির্বাচন কমিশন এই মৃত্যুর কারণ জানতে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। প্রশ্ন হলো, যদি এই রিপোর্টে এই অতিরিক্ত কাজের চাপেই মৃত্যুর কারণ হিসেবে প্রমাণিত হয়, তাহলে কি শুধু প্রক্রিয়া স্থগিত নয়, নাকি কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? সেই রিপোর্ট কবে প্রকাশ্যে আসবে এবং তাতে আর কোন কোন সত্য লুকিয়ে থাকবে? একদিকে শাসক দলের অভিযোগ অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটাই পরিকল্পনাহীন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এদেরকে গণতন্ত্র সুরক্ষিত এবং পরিশুদ্ধ করার প্রক্রিয়া বলছেন। দেশের নাগরিক হিসেবে আমাদের জানতে হবে এই প্রক্রিয়া কাদের স্বার্থে চলছে। মালবাজারের নিহত অঙ্গনওয়াড়ি কর্মী বা শীতলকুচিতে গাড়ি দুর্ঘটনায় নিহত ললিত অধিকারীর পরিবারের প্রতি কি আমরা সুবিচার করতে পারলাম? যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী খোলাখুলি বলেন যে এই কাজ হচ্ছে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য, তাহলে কি সেই অভিযোগের সত্যতা যাচাই হওয়া উচিত নয়? দ্রুততার এই সিদ্ধান্ত ফলস্বরূপ কি 28টি জীবন চলে যায়, 3 জন সরকারি কর্মীকে প্রাণ হারাতে হয়? কলকাতাতেই মানুষ ফর্ম নিয়ে বিভ্রান্ত, আমার আপনার বাড়িতে মানুষ বিভ্রান্ত, প্রশিক্ষণের অভাব, প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা। একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রী। বিএলওদের শোকজ করা হচ্ছে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের দুর্বলতার কারণে, এমন অভিযোগ উঠছে। যদি সাধারণ মানুষ বিএলওরাই স্পষ্ট না হন, তাহলে কিভাবে একটি শুদ্ধ ভোটার তালিকা সম্ভব? গণতন্ত্রের শুদ্ধিকরণের জন্য কি সাধারণ জনগণকেই বোকা বানানো হচ্ছে? জনগণের জন্য ডেমোক্রেসি, এটা মানুষ কবে বুঝবে? ভালো থাকবেন, ভালো রাখবেন, হ্যাঁ অবশ্যই। জয় হিন্দ।